লু ফ্যাং সেখান থেকে বাইরে চলে আসে। তখন তার গার্ড বলতে থাকে, বস আপনি কি ঠিক আছেন? এদিকে লু ফ্যাং বলতে থাকে, হ্যাঁ আমি ঠিক আছি। এদিকে গোল্ডেন হর্ন ক্ল্যানের সেই বান্দাটি বলতে থাকে, কি সবকিছু ঠিকঠাক আছে? এদিকে লু ফ্যাং তখন তার স্পেশাল রিং থেকে সে একটা চুল বের করে তখন দেখিয়ে দেয়। তারা তো এসব দেখে সবাই তখন অবাক হয়ে যায়। এদিকে তারা তো অনেক আশা নিয়ে লু ফ্যাং এর দিকে তাকিয়েছিল এবং তারা তখন বলতেছিল কি আমাদের সবকিছুকে মেনে নিয়েছে, বীজটা কি রাজি হয়ে গিয়েছে। লু ফ্যাং তো সেই বীজটার দিকে এক নজরে তাকিয়েছিল। সে তো অনেক খুশি ছিল, কারণ লু ফ্যাং তাকে মানিয়ে নিয়েছে এবং সে তো তার সাথে একটা ডিলও করেছে। লু ফ্যাং অনেক খুশি ছিল এসব ভেবে। এদিকে আমরা দেখতে পাই সেই বীজটি লু ফ্যাং এর দিকে এক নজরে তাকিয়েছিল। এদিকে লু ফ্যাং এর দিকে খুবই খুশি ছিল লু ফ্যাং কে দেখে। লু ফ্যাং তখন একটু ইশারা করে বীজটাকে, বীজটাও তখন লু ফ্যাং কে সুন্দরভাবে ইশারা করে জানিয়ে দেয়। এদিকে লু ফ্যাং সামনের দিকে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, কারণ মাস্টার ইয়াওলাওয়ের সাথে দেখা করতে হবে। সে অনেক পার্সোনাল, তার সাথে কিছু কথা বলবে। লু ফ্যাং তখন বলতে থাকে, চলো আমাকে তোমাদের মাস্টারের কাছে নিয়ে যাও। লু ফ্যাংকে তখন সেই গার্ডগুলো তখন লু ফ্যাংকে তাদের মাস্টারের কাছে নিয়ে আসে। সেই মাস্টারটি লু ফ্যাংয়ের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। তার হাতে একটি ট্যাবলেটের মতো কি যেন দেখা যাচ্ছিল। এই ট্যাবলেটের ভিতরে গোল্ডেন হর্ন ক্ল্যানের লোকজন এবং কি মানুষ ক্ল্যানের লোকজন, তাদের অনেক কিছু লেখা ছিল। তাদের কাছে সম্পর্কে ভালো করে এটা একটা চান্স ছিল। সেই মাস্টারটি তাদের সাথে যে এগ্রিমেন্টগুলো করতো সে কিছু সে পড়ে নিয়েছিল সেই ট্যাবলেটটা থেকে। এখানে যা লেখা আছে সব তো আমি পড়ে নিয়েছি, আমাদের জন্য খুবই ভালোই হবে, কিন্তু তোমার কথা আমি কেন শুনবো? আপনাকে তো আমরা অনেকটা সম্মান দিয়েছি, আশা করছি ভবিষ্যতে আপনাদেরকে অনেক সম্মান দেবো। আমি আপনাকে কথা দিচ্ছি আপনাদের কখনোই কোনো ক্ষতি হবে না। আমার সাথে থাকলে আপনাদের খুবই ভালো হবে, আমি আপনাকে কথা দিচ্ছি। লু ফ্যাংয়ের কথা শুনে মাস্টারটি রাগ করে সেই ট্যাবলেটটি নিচে ফেলে দেয়, বলে মানুষকে দিয়ে আমি একদমই বিশ্বাস করি না, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হওয়া চলবে না, আমি এটা কোনোদিনও হতে দিব না, কোনোদিনও সম্ভব না এটা। তখন লু ফ্যাং বলতে থাকে, এবং কি তাহলে সেই বিষটা তো আপনার প্রতি কোনো বিশ্বাস করা ঠিক না, তাই না? আপনি যে ওই বিষটাকে তো আপনি রাগ করে এখানে বন্দি করে রেখেছেন, সেই বিষটা তো তখন আপনার কথা বিশ্বাস করবে না, তাই না? তাহলে আপনার তো কোনো কথার দামই রইল না, তাই না? মিস্টার ইয়াওলাও তোর লু ফ্যাংয়ের দিকে অনেক রাগি চোখে তাকিয়েছিল। সে তখন হঠাৎ করে সে তখন হাসতে থাকে জোরে জোরে, কারণ লু ফ্যাং কোনো কথারই ছাড় দিচ্ছিল না। তার খুবই ভালো লাগছিল, এই অ্যাটিটিউডটা তার খুবই ভালো লেগেছিল। লু ফ্যাং তোমার কথাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি এই কারণে তোমাকে এতটাই পছন্দ করি। আমাদের ক্লান এবং কি তোমাদের ক্লান কোনোদিনও দুশ্মন হবে না, এবং কি আমাদের উচিত এখন আমাদের দুজনকে বন্ধু হয়ে একসাথে থাকা, কারণ আমাদের সময় চলে এসেছে এখন বন্ধু হওয়ার মতো। আমরা এখন বন্ধু হয়ে যাব। আমি বন্ধু হতে চাইলে কোনো লাভ হবে না, কারণ আমাদের ক্লানের লোকজন মানুষদেরকে খুব একটা বেশি পছন্দ করে না, তোমাদের মানুষদেরকে। লু ফ্যাং তখন বলতে থাকে, এই জায়গায় মানুষগুলো তো অনেকটাই খুশি আছে, কিন্তু আমাদের মানুষের ক্লানের সাথে আপনাদের ক্লানে কিছু লোকজন আছে যারা এই মানুষের সাথে তারা খারাপ ব্যবহার করার চেষ্টা করছে, ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে, এবং কি জানি না সে কি রাজনীতি চালছে এই জায়গায়, কোনো কিছু আমি বুঝতে পারছি না। তখন মাস্টার হিয়ানলাও তখন বলতে থাকে, এই কিছু কিছু মানুষ আছে আমাদের ক্লানে যা মানুষদেরকে একদমই পছন্দ করে, এবং কি তাদেরকে সব লোকদের ভিতরে মনের ভিতরে বিষ ঢুকিয়ে দিয়েছে, যাদের কারণে মানুষদের একদম পছন্দ করছে না। আমরা যদি তোমাদের সাথে বন্ধুত্ব না করি মানুষদের সাথে, তাহলে আমরা কিভাবে চলাফেরা করবো কোনো কিছু বুঝতে পারছি না। সামনে একটা বড় ধরনের সমস্যা আসতে চলেছে, এই কারণে তোমাদের সাথে আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে, এবং কি বন্ধু হয়ে থাকতে হবে, কাজ করতে হবে, না হলে আমাদেরকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে, এবং কি আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি তো এত বড় ক্ষতি হতে দিতে পারি না, তাই না? লু ফ্যাং তখন বলতে থাকে, আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি তাহলে এই সমস্যাটা খুব সহজে সমাধান হয়ে যাবে। সেই মাস্টার তখন বলতে থাকে, ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আমাদের বন্ধুত্ব তো হয়ে গেছে, তাহলে আর কি করা, এখন আমি তোমাকে অনেক বড় একটা গিফট উপহার দিব, এবং কি তোমার সাথে আমি কিছু জিনিসের পরিচয় করে দিব যা তুমি কল্পনা করতে পারবে না, তোমার অনেক ভালো হবে, এই জিনিসগুলো পরিচয় হয়ে রাখলে তোমার অনেক ভালো হবে। সেই মাস্টার তখন এইসব কথা বলে সেই জায়গা তখন হোলি গ্রিট লাইন সেখানে তখন দেখাতে থাকে লু ফ্যাংকে। এটা হচ্ছে গিয়ে হোলি গ্রিল, এবং কি আমাদের মাস্টার এখানে রেখে গিয়েছিল অনেক বছর আগে। তুমি যদি এটা যেতে পারো তুমি এখান থেকে অনেক কিছুই পেতে পারো, হোলি কিউজ লাইট, এবং কি আরো অনেক কিছুই পেতে পারো তুমি এখান থেকে। আরো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে, এটা যা তোমার খুবই প্রয়োজন হতে পারে। এটার জন্য কত মানুষ এখানে এসেছে গিয়েছে, কিন্তু কেউ কোনো কিছু বুঝতে পারেনি আজ পর্যন্ত, কিন্তু কিছু কিছু লোক হালকা কিছু কিছু বুঝতে পেরেছিল। সবাই হালকা কিছু শিখলেও কিন্তু পুরোপুরি ভাবে কেউই এই জিনিসটা ভালো মতো বুঝতে পারেনি, তারা শিখতেও পারেনি। লু ফ্যাং এসব কথা শোনার পরে সে তখন বাইরে চলে আসে। সেই স্টিল টাওয়ার ভিতরে সে তখন সেই জায়গায় চলে আসে যে মাস্টার এখানে রেখে গিয়েছিল যেসব জিনিস। লু ফ্যাং ভিতর দিকে যাচ্ছিল, সেখান থেকে বাবা দা চলে আসে। সে তখন বলতে থাকে, এই স্টিল টাওয়ারের ভিতরে এটাকে
এটাকে হোলি সিটি বলা হয় এবং কি হোলি সিটি অনেক পাওয়ারফুল হয়ে থাকে। লু ফ্যাং সত্যি তোমার কপালটা অনেক ভালো, তুমি এরকম একটা চান্স পেয়েছো। এই জায়গায় সচরাচর কেউ এখানে এসে কাল্টিভেশন করতে পারে না। এই জায়গায় তুমি তাদের প্র্যাকটিস করার সুযোগ পেয়েছো, তোমার কপালটা অনেকটাই ভালো। এই জায়গায় ভালো ভালো জিনিস তারাও চান্স পায় না, তার মধ্যে যারা চান্স পেয়েছে তার মধ্যে তুমি হচ্ছে একজন, তুমি অনেক ভালো একটা সুযোগ পেয়েছো। ইয়ান শ্যান বিং এর যে ইগুলো আছে, পাওয়ারফুল যে মুভগুলো আছে সেগুলো তুমি বুঝতে পারবে এবং এখানে তুমি অনেকগুলো সিক্রেট টেকনিক পাবে এবং কি তুমি এখানে প্র্যাকটিস করতে পারলে তোমার কপালটাই খুলে যাবে। লু ফ্যাং দেখো আমরা কিন্তু হোলি গ্রিল এই জায়গায় চলে এসেছি। এই জায়গায় তুমি একটু খুবই কেয়ারফুল থাকবে, বুঝতে পেরেছো আমি কি বলেছি? লু ফ্যাং যখনই সেই জায়গায় যায় গেতে লাল কিছু ফগ দেখতে পায় এবং কি সেই জায়গায় গেতে তার লাল কিছু এনার্জি দেখা যায় এবং কি তারপরে অনেক প্রেশার পড়তে থাকে। লু ফ্যাং তখন ভাবতে থাকে এই জিনিসগুলো কি, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না, এত প্রেশার পড়ছে কেন। এদিকে হোলি গ্রিলের ভিতরে কিছু কিছু ফাইটের সিনারি তখন দেখানো হয়, অনেক কঠিন ছিল এবং কি ভয়ঙ্কর কিছু ফাইটের সিনারি বেশি উঠতে থাকে। এইসব তখন তো লু ফ্যাং চেয়ে দেখছিল এবং কি এদিকে লু ফ্যাং তখন বুঝতে পারে সেই মাস্টারের কিছু কিছু মেমোরি এখানে দেখানো হচ্ছে, কিভাবে ফাইট হয়েছিল, কিভাবে কি হয়েছিল। এদিকে লু ফ্যাং এর উপরে অনেক প্রেশার পড়তে থাকে। লু ফ্যাং তখন বলতে থাকে এখানে যদি সেই মাস্টারটা থাকতো না জানি কি হতো এই জায়গাটায়, আমি কল্পনা করতে পারছি না, এতটা প্রেশার আমার উপর পড়ছে, আমি কল্পনা করতে পারছি না, আমি সহ্যই করতে পারছি না, তার সহ্য করতে একদমই কষ্ট হচ্ছিল। এদিকে লু ফ্যাং তখন ভয়ের কারণে সেখানেই থেমে যায়, কিন্তু লু ফ্যাং তখনই কিছু মনে পড়ে যায়। লু ফ্যাং তখনই সে বলতে থাকে আমি যদি ভয় পাওয়ারটাকে ইউজ করতে পারি তাহলে আমার জন্য সবচেয়ে বেশি ভালো হবে, আমি ব্রেক থ্রু করতে পারবো খুবই আরাম মতো এবং কি আমাদেরকে সেটাই বোঝানো হয়েছে ভয়ের এনার্জি ইউজ করে ব্রেক থ্রু করা যায় এবং কি সে আমাকে এটাই বোঝানোর চেষ্টা করেছিল। আমি এই জিনিসটা আগে বুঝতে পারিনি কিন্তু এখন ঠিকই বুঝতে পারছি এই জিনিসগুলো। এসব কথা বলে তখন লু ফ্যাং একটি পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে দেয় এবং কি সে নিচ দিকে যেতে থাকে, কিন্তু তার ভিতরে অনেকগুলো এনার্জি যাচ্ছিল। লু ফ্যাং এর শরীরের ভিতরে এনার্জিগুলো স্টোর হচ্ছিল আর এবং কি লু ফ্যাং দেখতে পায় সে তখন অন্য একটি জায়গায় চলে এসেছে। সেই জায়গায় অনেক পাওয়ারফুল কিছু লেখা ছিল, সেই লেখাগুলো লু ফ্যাং এর শরীরের ভিতরে আস্তে আস্তে যেতে থাকে লাইটগুলো। লু ফ্যাং তখন গায়েব হয়ে সে তখন আর এক জায়গায় চলে যায়। লু ফ্যাং সেদিকে যাচ্ছিল কিন্তু তার কাল্টিভেশনের জন্য অনেক ভালো হচ্ছিল, কারণ সেই জায়গায় তার কাল্টিভেশনের জন্য অনেকগুলো এনার্জি এবং কি অনেক বেনিফিট পাচ্ছিল সে সেই জায়গায়। বন্ধুরা লু ফ্যাং সেই জায়গার পাওয়ারগুলো বোঝার চেষ্টা করছিল, সে সুন্দরভাবে বোঝার চেষ্টা করছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বন্ধুরা এপিসোডের সাথে সাথে শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।